আবেশ ব্যানার্জিকে কাস্টাডিতে নিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নেওয়া হোক, ও বিনীত গোয়েল যদি হাজিরা না দেয় ওনাকে কাস্টাডিতে নেওয়া হোক, এই লোকগুলোকে একসঙ্গে বসানো হোক। সিবিআই এর দরকার নেই, বাংলার পুলিশ, বাংলার সিআইডি দক্ষ অফিসার তাদের সঙ্গে বসানো হোক। দেখবে 12 ঘন্টা দুধ কা দুধ পানি কা পানি। যে তুমি অপরাধ করলে তোমার শুধু জেল হবে না, তুমি দুর্নীতি করে যা কোটি কোটি টাকা কামিয়েছো, তোমার যত সম্পত্তি যা কিছু সব নিলাম করা হবে, সবকিছু বাজেয়াপ্ত করা হবে। যে বাঘে দণ্ডি কাটছে, বাঘ ধীরে ধীরে সার্কেলটা ছোট করছে, যেদিন বাঘ ঝাঁপাবে আগের মুহূর্ত দিয়ে বুঝতে পারবে না শিকার যে আমি শিকার হতে গেলাম। এবং এই বাঘের নাম মাননীয় শুভেন্দু অধিকারী। এইবার দেখবে এই লোকগুলো তাদের কি পরিণতি। জেলে দুটো মাত্র সেল দরকার, বাস একটা সেলে উনি এই বিশ্ব জননী, অপরাধীদের জননী এবং ওনার ভাই, এই দুটো লোক জেলে যাবে সেলে, আপনা আপ দেখে নেবে তুমি কি হবে। কিরকম ভাবে জিহাদিদের টাকা এসেছে, জিহাদিদের টাকা কিরকম ভাবে ব্যবহার হয়েছে, এগুলো সব বেরোবে, একটু অপেক্ষা করো। তারাতলায় যেটা হয়েছে সেটা গণহত্যা, এবং এই গণহত্যার যে দোষীরা খুনিরা তারা রাজনীতির আড়ালে তারা বাঁচবে না। আসল অপরাধী তো কালীঘাটের আলী পিসি, এবং এর কাছে কিছু না হোক মিনিমাম 50,000 কোটি অ্যাবভ বিদেশের বিভিন্ন ব্যাংকের সারোগেট অ্যাকাউন্টে রাখা হয়েছে। নিজের ফাঁসির কাটার মঞ্চ নিজেই তৈরি করছে, এবার হেঁটে ঢুকতে হবে পিসি আর ভাই। এদের দুজনকে যতক্ষণ অ্যারেস্ট না করা হবে, কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন ইন্টারোগেশন না করা হবে, ততক্ষণ কিন্তু এই জটগুলো খুলবে না। পর এরকম শানিত মস্তিষ্কের অপরাধী আজ পর্যন্ত হয়, আর রাজনীতিতে তো এরকম অপরাধী দেখাই যায়নি বাংলা নয় ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার পর। পশ্চিমবঙ্গে এমন কোন জিনিস ছেড়েছে যেটা থেকে এই চোর ভাইপো কাটমানি নেয়নি। আর এই যে পার্সেন্টেজের কথা বলছো, ওদের সাংসদ তো প্রকাশ্যে বলেছেন 10 বছর আগে 25% নিজেদের কাছে রেখে 75% হাইকমান্ডকে পৌঁছানো। হাইকমান্ড মানে পিসি ভাই। বাংলার প্রতিটি দুর্নীতির সঙ্গে এই পরিবারটা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে, পুরো ব্যানার্জি পরিবার। এবং তাতে সব থেকে বেশি ভূমিকা যে কোনো দুর্নীতি, যে কোনো দুর্বৃত্তায়ন বাংলা, সে উত্তরপাড়া হোক, দক্ষিণ কলকাতা হোক, বন্দর এলাকা হোক, বাংলার যে কোনো মাটিতে হোক, তার শেষ বিন্দুতে গিয়ে পিসি আর ভাই। এদের দুজনকে যতক্ষণ অ্যারেস্ট না করা হবে, কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন ইন্টারোগেশন না করা হবে, ততক্ষণ কিন্তু এই জটগুলো খুলবে না। এটা ঘটনা। 1100 বিঘা জমিতে, হ্যাঁ, তো কিছুই না। আমি তো দেখো, এটা আমি 4 বছর আগে থেকে যখন বলেছিলাম, তখন আমার বিরুদ্ধে গোটা 6 মামলা করেছিল এই ভাই, এই শান্তনু সিনহা বিশ্বাস। আজকে সে জেলে। আর ভাইপো তো বলেছিল না শহীদ মিনার ময়দান থেকে যে নিজেই ফাঁসি কাটে চড়বো, নিজের ফাঁসির কাটার মঞ্চ নিজেই তৈরি করছে, এবার হেঁটে ঢুকতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, সেদিন আমি বলেছিলাম যে এই ছেলেটি এই ভারতবর্ষের ইতিহাসে চার্লস শোভরাজের পর এরকম শানিত মস্তিষ্কের অপরাধী আজ পর্যন্ত হয়। আর রাজনীতিতে তো এরকম অপরাধী দেখাই যায়নি বাংলা নয় ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার পর। এবং এর কাছে কিছু না হোক মিনিমাম 50,000 কোটি অ্যাবভ বিদেশের বিভিন্ন ব্যাংকের সারোগেট অ্যাকাউন্টে রাখা হয়েছে। এই তদন্তে সব বেরোবে। এখন ওই মাটি বা ছোটখাটো এগুলো তুমি ধরে ভুলেই যাও। অ্যামাউন্টটা যখন ফাইনালি বেরোবে, সে 6 মাস হোক 1 বছর বেরোবে, কিন্তু তার জন্য এদের কাস্টাডিতে রাখতে হবে। আসল অপরাধী তো কালীঘাটের আলী পিসি, এবং কালীর থেকে কিন্তু অনেক কিছু বেরোবে। ভুলে গেলে চলবে না, কালী এখন কাস্টাডিতে। এবং যেটা আমি বহুবার বলেছি, আবার বলছি, বাংলার পুলিশ, কলকাতা পুলিশ, তাদের দক্ষতা নিয়ে আমার কোনোদিন বিন্দু মাত্র সন্দেহ ছিল না। পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন সবসময় ওপরের দিকে তাকায়, যে ওপরে কি সিদ্ধান্ত হচ্ছে সেটা নিচে পার্কুলেট ডাউন। এখন ওরা স্বাধীনতা পেয়েছে,
হাত খুলে কাজ করবার সুযোগ পেয়েছে, নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছে এবং পুলিশের উপরে মানুষের যে বিশ্বাস উঠে গেছিল সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনার জায়গায় রয়েছে। এইরকম এর থেকে ভয়ঙ্কর পুলিশ এখন তুমি বাংলায় নয় ভারতবর্ষে দেখবে না। এরা দুধ কা দুধ পানি কা পানি করেই ছাড়বে। এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। তারাতলায় একটা ঘটনা ঘটে গেল। যখন তুমি অপরাধ করতে থাকবে একটা সময় তোমার কর্মফল তোমাকে রেজাল্ট দিতে বাধ্য করবে। রেজাল্টটা তুমি পাচ্ছ এবং একটার পর একটা তৃণমূল গ্যাংটা ভেঙে গেল। তো গ্যাং রাজনৈতিক দল এটা ভেঙে গেল ঠিক সেই সময় তারাতলার দুর্ঘটনা। এবং এটা একটা ঘটনা, দুর্ঘটনাটা আর এরকম বহু দুর্ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দিনে হবে। বহু দুর্ঘটনা, যে বিল্ডিং গুলো হয়ে গেছে এগুলো তো এখন ডেমলিশ করা যাবে না। মানুষ রয়েছে, একটা মানবিকতার সাইডও দেখতে হবে, কিন্তু তারা এখন মৃত্যুপুরীতে বাস করছে। এবং আমি কোনো মতেই এটাকে দুর্ঘটনা বলবো না। তারাতলায় যেটা হয়েছে সেটা গণহত্যা এবং এই গণহত্যার যে দোষীরা খুনিরা তারা রাজনীতির আড়ালে তারা বাঁচবে না। আমি নিজেও বলছিলাম, আমি বলছি যে যেদিন ঘটনাটি ঘটলো সেদিন আমাদের একটা জরুরি মিটিং ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি ওইখান থেকে হসপিটাল হয়ে উনি আসেন। সেদিন দেখেছি ওনার মতো শক্ত মানুষ, ওনার চোখে আমি সেই বেদনা সেই শোক দেখতে পেয়েছি। কি দেখে এসেছেন। পরের দিন বিধানসভায় ওনার ক্রোধ দেখতে পেলাম। উনি যখন বলছিলেন, বিবৃতি দিচ্ছিলেন, একটা কাগজ উঠিয়ে কালির কথা বলছিলেন, তখন ওই ক্রোধ দেখতে পেয়েছি। এই শোক, এই বেদনা, এই ক্রোধ বিনাশ হবেই তৃণমূলের। এই যে গুন্ডাগুলো, এই যে অপরাধীগুলো, খুনিগুলো, এদের দেখো কি পরিণতি হয়, ভয়ঙ্কর পরিণতি। উনি যদি মা হয়ে থাকেন ওনার ভাষাতে, এই শোক তো পেয়েছিল গান্ধারী। তার 100 সন্তান যখন ধ্বংস হয় তাদের নিজেদের কারণে, সেটা তো দেখেছিলেন। আমি গান্ধারীর সঙ্গে কোনো কম্পেয়ারই যাচ্ছি না। গান্ধারী অত্যন্ত পবিত্র মহিলা ছিলেন, কিন্তু ইনি তো অন্য না। গান্ধারী নয়, নাকি ওই কি বলবো, আমি ভাষায় পাচ্ছি না। কারণ আবার বলছি, আমাকে নিজেকে সংযত হতে হচ্ছে, কারণ এন্ড অফ দ্য ডে আমি এখন আইনসভার মেম্বার, আমাকে বলতে হবেই সেই হিসাবে। কিন্তু উনি যা করেছেন তার কর্মফল, গান্ধারীর 100 সন্তান ছিল, ওনার কয়েক হাজার সন্তান। উনি তাদের জন্ম দিয়েছেন, উনি তাদের লালন পালন করেছেন, উনি তাদের খুনি গুন্ডা বানিয়েছেন। এর ফল তো ভুগতে হবে। জেলে দুটো মাত্র সেল দরকার, বাস। একটা সেলে উনি, এই বিশ্ব জননী, অপরাধীদের জননী, এবং ওনার ভাই, এই দুটো লোক জেলে যাবে সেলে। আর দেখে নেবে তুমি কি হবে। দল বিক্রি করবেন না, উনি বাংলাকে বিক্রি করে দিয়েছেন। বলছি উনি কোন দলের কথা বলছেন? ঋতব্রত দল, কালীঘাটের তৃণমূল, কোন তৃণমূলের কথা বলছেন? এটা তো আমরাও বিধানসভায় খুব মাঝে মাঝে হতবাক হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে কোনটা ভালো তৃণমূল, কোনটা খারাপ তৃণমূল। তৃণমূলে ভালো খারাপ বলে কিছু হয় না, পুরো দলটাই পচা। তবে আমি আগেও বলেছি, আবার বলছি, তবে অপরাধী যে অপরাধ করে আইনের বিচারে যা শাস্তি হয়। কিন্তু আমাদের জেলগুলোকে তো আজকাল সংশোধনাগার বলে। সেই সংশোধনাগারে যে পিক পকেট পেটের জ্বালায় করেছে, বা পিক পকেট বা ছোট মোটো অপরাধ, সেও অপরাধী সংশোধনাগারে থাকে। আবার ঘৃণ্যতম অপরাধ করে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম করে, তারাও জেলে থাকছে বা সংশোধনাগারে থাকছে। ওই ঘৃণ্যতম অপরাধীদের কোনোদিনই সংশোধন হয় না, পিসি ভাইপোরও তা হবে না। আর শেষ পর্যন্ত এদের শেষ পরিণতি জেল। তো বাংলার জেলে এই দুজন গেলেই দেখবে কত কি বেরিয়ে আসবে। ওই বলেন না, there are skeletons in the cupboard, দেরাজ খুললেই দেখবে কঙ্কালগুলো পড়ছে। এখনো তো অনেক কিছু বাকি আছে। কিরকম ভাবে জিহাদিদের টাকা এসেছে, জিহাদিদের টাকা কিরকম ভাবে ব্যবহার হয়েছে, এগুলো সব বেরোবে, একটু অপেক্ষা করো। রাজ্যে নতুন বিল আসতে চলেছে সোমবার, একেবারে ইউসিসি। সেটাতে মাননীয় যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি মানে আইন সবার জন্য সমান, বা সবাই সমানভাবে সবকিছু পাবে, এই বিষয়ে কি বলবেন? মানে তৃণমূল সরকারের আমলে তো এটা করা যায় না। দুটো জিনিস হবে। আরেকটি আইনও আসছে, জানো বোধহয় নিশ্চয়ই, যেটা বলা হয়েছে যে এই যে দুর্নীতির যে চক্রগুলো, এদের শুধু জেল হবে তা নয়। যেটা ইউপিতেও চালু হয়েছে, এটা এখানেও চালু হচ্ছে। যোগী মডেল। যোগী মডেল কেন বলবো? এটা স্বচ্ছ প্রশাসন মডেল। তুমি যোগী মডেলও বলতে পারো, তুমি শুভেন্দু অধিকারী মডেলও বলতে পারো, কারণ
এই দুজন ব্যক্তি, ভারতবর্ষে অন্যান্য বিজেপি মন্ত্রীরা তো আছেন, কিন্তু এই দুজন ব্যক্তি দুর্নীতি, দুর্বৃত্তায়ন, জিহাদ, রাষ্ট্রবিরোধী কাজকর্মের বিরুদ্ধে যেরকম সোচ্চার, যেরকম অ্যাগ্রেসিভ, যেটা আমাদের দরকার ভারতবর্ষকে বাঁচানোর জন্য, তার জন্য এই ইউসিসি বা যে নতুন বিল আসছে অপরাধে, যে তুমি অপরাধ করলে তোমার শুধু জেল হবে না, তুমি দুর্নীতি করে যা কোটি কোটি টাকা কামিয়েছো, তোমার যত সম্পত্তি যা কিছু সব নিলাম করা হবে, সবকিছু বাজেয়াপ্ত করা হবে। তুমি যে শূন্য থেকে, তৃণমূলের লোকজন কি সাইকেল চড়ার পয়সা থাকতো না, বিড়ি খেতো অর্ধেক করে, সেই লোকগুলো আজকে পৃথিবীর বিদেশে বিভিন্ন দেশে গিয়ে ভিলা বাংলো বানিয়ে রেখেছে, শয়ে শয়ে কোটি টাকা। এই রোল বিক্রেতা সুজিত বোস কি ছিল, ওইখানে তো ওই কলকাতার বাংলা অ্যাভিনিউর ওখানে তো ও তো রোল বিক্রি করত। তারপরে সব্যসাচী দত্ত কি ছিল, বান্ধবীর কাছে 4 কেজি সোনা রাখছে। এই লোকগুলো কোনো মতেই মুক্তি নেই। জিরো টলারেন্স যখন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্র বাবু, জিরো টলারেন্স, এবং ওরা বুঝতে পারবে যে জিরো টলারেন্সের মানেটা কি। দিন এসে গেছে। আমি একটা কথা বলতাম বারবার, এবং বাংলার মিডিয়াতে এটা প্রচুর ভাইরাল হয়েছিল, এবং একটা সময় লোকে আমাকে বিদ্রুপ করতো, ব্যঙ্গোক্তি করতো। আমি বলতাম যে বাঘে দণ্ডি কাটছে, বাঘ ধীরে ধীরে সার্কেলটা ছোট করছে, যেদিন বাঘ ঝাঁপাবে আগের মুহূর্ত দিয়ে বুঝতে পারবে না শিকার যে আমি শিকার হতে গেলাম। এবং এই বাঘের নাম মাননীয় শুভেন্দু অধিকারী। এইবার দেখবে এই লোকগুলো তাদের কি পরিণতি। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তিনি বলে দিয়েছেন, তার আইনজীবী, তিনি বলে দিয়েছেন যে আমি সমস্ত নথি, ব্যাংকের অ্যাকাউন্ট, সমস্ত কিছু আমি আদালতে পেশ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যে কোনো সময় অপেক্ষা। তার বন্ধুকেও অ্যারেস্ট করা হয়েছে, আজকে তার সুমিত রায়ের বন্ধুকে অব্দি অ্যারেস্ট করা হয়েছে। আমি তো বললাম যে বাঘের দণ্ডি কাটাটা সেটা কতটা প্রযোজ্য, আমার ওই উদাহরণটা বাংলার মানুষ সেটা কিছুদিনের মধ্যেই তারা বলবে যে হ্যাঁ আপনি 4 বছর আগে বলেছেন দণ্ডি কাটা শেষ, তার জন্য সময় লেগেছে। কিন্তু ওটা একদম নিশ্চিদ্র ভাবে একে ঘেরা হয়েছে। এই অপরাধী ভাইপো আর তার পিসি কোনো মতেই বাঁচতে পারবে না। স্যার, একেবারে শেষ প্রশ্ন, অভয়া কাণ্ডে অভয়ার মা রত্না দেবনাথ নাম বলেছিলেন একটা আবেশ বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে পাওয়া যাচ্ছে না, 12 জনের নাম বলেছে, কি বলবেন? পাওয়া যাচ্ছে না। ব্যানার্জি পরিবারের আরেকজন সদস্য, ব্যানার্জি পরিবারে একটা লোক বলতে পারবে যে নিষ্পাপ, একটা নাম বলতে পারবে? এবং আমার যেটা চিন্তা হচ্ছে যে বাংলায় যত ব্যানার্জি পদবি রয়েছে সবাই হয়তো এফিডেভিট করে বা নিজের পদবিটা চেঞ্জ করবে। এবং আই এম শিওর যে গত 15 বছরে বাংলায় কোন কন্যা সন্তানের নাম কেউ মমতা রাখেনি, কোন পুত্র সন্তানের নাম কেউ অভিষেক রাখেনি। এতে তো এইটাই পরিণতি হবে। আবেশকে কোথায় লুকিয়ে রেখেছেন? রাত 2 অবধি বিনীত গোয়েলের সাথে কথোপকথন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আমি অনেকবার বলেছি যে এই ভদ্রমহিলাকে কাস্টাডিতে নিতে হবে, কারণ আসল অপরাধী ইনি। আমি তো বহুবার টিভিতে বলেছি, চ্যানেলে প্রকাশ্যে, যে উনি রাতভর যে বিনীত গোয়েলের সঙ্গে পরামর্শ করেছেন। কি পরামর্শ করেছেন? বাংলায় তো বহু লোক, মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, আর বাংলায় কি প্রথম ধর্ষণ খুব তা তো নয়। এই ঘটনাটাতে উনি রাতভর কি করে করেছেন? দেখো সমস্যা হচ্ছে বয়স হয়েছে তো বেশি কথা বলেন, এবং অপরাধী মন কখনো কখনো ভেতর থেকে বের করে ফেলে সত্যি কথা। ওই বেশি কথা বলতে গিয়ে নিজেকে প্রচন্ড মহানুভব এবং এই ঘটনায় শোকাহত এইসব বলার জন্য মুখ দিয়ে বেরিয়ে এসেছে আসল কথাটা। তাহলে ওইটা তো ওনার বলার দরকার ছিল না, যে আমি সারা রাত কথা বলেছি। জাস্টিফাই তো করতে হবে, ওই জন্য বললাম ওনাকে কাস্টাডিতে না। বিনীত গোয়েল কিন্তু হাজিরা দেননি। না করতে হবে। ইন্দিরা মুখার্জি হাজিরা দিয়েছে, অভিষেক গুপ্তা হাজিরা দিয়েছে, কিন্তু বিনীত গোয়েল হাজিরা দেননি। বিনীত গোয়েল হাজিরা দিলেই কি মমতার গ্রেফতারি? না, আমি বলবো বিনীত গোয়েল যদি হাজিরা না দেয় ওনাকে কাস্টাডিতে নেওয়া হোক, অ্যারেস্ট করা হোক, একটা নিদর্শন তৈরি হবে। এত সিনিয়র অফিসারকে কাস্টাডিতে নেওয়া হোক, বাংলার প্রাক্তন বিধায়িকা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাস্টাডিতে নেওয়া হোক, এই দুজনকে কাস্টাডিতে নিয়ে, আবেশ ব্যানার্জিকে কাস্টাডিতে নিয়ে ওই সঞ্জয় রায়কে সামনে বসিয়ে দাও, সন্দীপ ঘোষকে করা হোক। আমি বলছি 12 ঘন্টার মধ্যে এই হত্যা রহস্য উন্মোচন। এই 4 জনকে ধরে বসাও সামনে। আর নর্থ বেঙ্গল একটা শ্যামা পোকা আছে, সেই শ্যামা পোকা, এই লোকগুলোকে একসঙ্গে বসানো হোক, দেখতে পাবে
12 ঘন্টা, আমি আবার বলছি, সিবিআই এর দরকার নেই, বাংলার পুলিশ, বাংলার সিআইডি দক্ষ অফিসার তাদের সঙ্গে বসানো হোক, দেখবে 12 ঘন্টা দুধ কা দুধ পানি কা পানি।